forcibly disconnect. You have to eliminate the anchor. Her heart rate is 19 beats per minute. That's impossible. Do you know who I really am? In the background, she's just like you. That's because it is me. Just need to accept it isn't real. How can I do that? Look at the talisman. Who do you think those people are? We only get to do this once. Whoever's in that tunnel is gonna get slaughtered. Once the bones are out of the ground. I'm gonna stop you. No! Together at the diner. They're in the chamber. Let's get that truck in a position. The next second we go. You know, you really shouldn't be doing that. আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সিজন 4 এর শেষ এপিসোড অর্থাৎ এপিসোড 10। তাবিথা ওই রাক্ষসদের থেকে প্রচণ্ড পরিমাণের ভয় পেয়ে যায়। জেড তাকে বলে এই মুহূর্তে তাদের দিকে ফোকাস না দিয়ে আমার সাথে এসো। জেড ফাতিমার কাছ থেকে একটা ব্যাগ চায় এবং তাকেও সাহায্য করতে বলে এই হাড্ডিগুলো সংগ্রহ করার জন্য। তাবিথা জেডের দিকে একটা ব্যাগ ছুঁড়ে দেয়। ঠিক ওই গুহার চেম্বারের উপরে বয়েড সবাইকে নিয়ে অপেক্ষা করছিল জেড কখন তাকে সিগন্যাল দিবে এই ফারওয়ে ট্রি উপরে ফেলে দেওয়ার জন্য। বয়েড প্রচণ্ড পরিমাণের অস্থির হয়ে যাচ্ছিল যে কেন তারা এখনো সিগন্যাল দিচ্ছে না। জেড ও তাবিথা জলদি ব্যাগের ভেতরে সেই হাড়গুলো সংগ্রহ করতে থাকে। জেড তাবিথাকে বলে ওইদিকে ধ্যান না দিতে, যত দ্রুত সম্ভব এই ব্যাগের ভেতরে হাড়গুলো সংগ্রহ করে নিতে হবে। তাবিথা তার কথা মতো ব্যাগের ভেতরে সব হাড় সংগ্রহ করতে শুরু করে। উপরে বয়েড বাঘটা ও প্যাটিকে বুঝিয়ে দেয় যখনই তারা গাছটি উপড়ে ফেলবে তখনই তারা দড়ি ও রশি দিয়ে বানানো যেই সিঁড়িটি তৈরি করা হয়েছে সেটা জলদি নিচে ফেলে দেবে। কথা মতো বাঘটা ও প্যাটি দ্রুত ওই গাছটির কাছাকাছি চলে যায়। তখন ক্রিস্টি বয়েডকে প্রশ্ন করে বসে যদি এই মুহূর্তে ফারওয়ে ট্রি তারা যদি উপড়ে ফেলতে না পারে তাহলে প্ল্যান বি মোতাবেক কাজ করার কথা ছিল। সেই প্ল্যান বিটা আসলে কি? বয়েড তাকে ক্লিয়ার করে জানায় এই মুহূর্তে প্ল্যান বি বলতে আর কিছুই নেই, অর্থাৎ জেডের প্ল্যানেই সব কিছু হচ্ছে। এদিকে তাবিথা জেডকে বলে এখনই বয়েডকে সিগন্যাল পাঠাতে হবে ওই গাছটি উপরে ফেলে দেওয়ার জন্য। জেড বলে এখনো সময় হয়নি। তাবিথা জানতে চায় কেন? জেড বলে যখনই দড়ির সিঁড়ির নিচে ফেলা হবে তখনই তুমি ওই দড়ির সিঁড়ি বেয়ে উপরে উঠে যাবে। তাবিথা জেডকে বলে তুমি আসলে কি বোঝাতে চাচ্ছ? প্ল্যান মোতাবেক এই হাড়গুলো সবার শেষে নিয়ে যাওয়ার কথা, কারণ এই হাড়গুলো এই চেম্বারটিকে রক্ষা করে। জেড বলে আমি তোমাদের সবাইকে মিথ্যে বলেছিলাম, কারণ আমি যদি এই মিথ্যেটা না বলতাম তাহলে আমার প্ল্যান মোতাবেক বয়েড কখনোই আমাকে সাহায্য করতে আসতো না। এই হাড়গুলো এই চেম্বারকে রক্ষা করতে পারে না, এমনকি এই হাড়গুলোর ক্ষমতাও নেই ওই রাক্ষসগুলোকে থামানোর। যখনই ওই গাছটি উপরে ফেলে সিঁড়ির নিচে ফেলা হবে তখন তুমি এই ব্যাগ নিয়ে উপরে চলে যাবে আর আমি এই রাক্ষসদেরকে বিজি রাখার চেষ্টা করব। এই কথা শুনে তাবিথা জেডকে নিষেধ করে এই রিস্কটা না নেওয়ার জন্য। জেড বলে তোমাকে এই শহরের টাইম লুপটি ভেঙে দিতেই হবে, কারণ তোমার সন্তানেরা ডিজার্ভ করে আসল দুনিয়ায় ফিরে যাওয়ার। তারপর হাড়গুলো ব্যাগে সংগ্রহ করা হয়ে গেলে জেড রেডিওটি হাতে তুলে নেয় বয়েডকে সিগন্যাল পাঠানোর জন্য। তাবিথা তাকে বারবার নিষেধ করছিল এই রিস্কটা না নেওয়ার জন্য। তখন জেড তাবিথাকে বলে যদি আমাকে পুরো জীবনটা কারোর সঙ্গে কাটাতে হতো তাহলে আমি খুব খুশি হতাম। সেই মানুষটা তুমিই ছিলে। আমি অনেক খুশি যে অতীতে তুমিই ছিলে আমার লাইফে। জেড তার মনের কথা সমস্ত বলে দেয়। তারপরেই দুটি তার এক করার মাধ্যমে বয়েডের কাছে সিগন্যাল পাঠিয়ে দেয়। বয়েড সিগন্যাল পাওয়া মাত্রই সাথে সাথে তার ছেলেকে বলে গাড়িটি স্টার্ট দিতে, কারণ ওই গাড়িটির সাথে গাছটাকে বেঁধে ফেলা হয়েছে। এখন গাড়ির মাধ্যমে ওই গাছটাকে টেনে উপড়ে ফেলতে হবে। এলির সাথে সাথে ওই গাড়ির ভিতরে যে বসেছিল তাকে বলে দেয় এখনই গাড়ি স্টার্ট দিতে। লোকটির সাথে সাথে গাড়িটি স্টার্ট দিয়ে দেয়। এদিকে তাবিথা জেডকে বলে আমাদের অন্য কোনো উপায় খুঁজে বের করতে হবে। জেড বলে এটা ছাড়া আর কোনো উপায় নেই। তখনই তারা উপরে লক্ষ্য করে গাছটিকে টেনে উপড়ে ফেলে দেওয়া হচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে ওই রাক্ষসেরা পলিথিন সরিয়ে ভেতরে চলে আসে। এটা দেখে তাবিথা ভীষণ ভয় পেয়ে যায়। উপরের সবাই এক্সাইটেড হয়ে যায়। তারা চিন্তা করছিল এই গাছটিকে উপড়ে ফেলা যাবে কিনা। তখন ওই রাক্ষসগুলো তাবিথা ও জেডের দিকে ধীরে ধীরে এগিয়ে আসে। তারপর বলে তাহলে আমরা সবাই আবার একসাথে হতে যাচ্ছি। ঠিক সেই মুহূর্তে গাড়ির প্রচণ্ড টানে ওই গাছটি উপড়ে যায় আর সূর্যের আলো ভিতরে প্রবেশ করে। তখন ওই রাক্ষসগুলো সূর্যের আলো দেখে আর তাদের দিকে সামনে আগাতে পারে না, কারণ তাদের সূর্যের আলো সহ্য করার ক্ষমতা নেই। এই জন্যই তারা রাতে বের হতো।
এটা দেখে জেড একটু আশার আলো খুঁজে পায়। তাবিথা বলে তারা সূর্যের আলো দেখে ভয় পায়। তারা সূর্যের আলো সহ্য করতে না পেরে পিছিয়ে যাচ্ছে। বয়েড তাড়াতাড়ি গুহার সামনে এসে জেড ও তাবিথাকে ডাকতে থাকে। তখন জেড বয়েডকে চেঁচিয়ে বলে দ্রুত ওই সিঁড়ির নিচে নামিয়ে দিতে। বয়েড তাড়াতাড়ি ওই সিঁড়িটির নিচে নামিয়ে দেয়। জেড তাবিথাকে বলে তুমি এই সিঁড়ি বেয়ে উপরে উঠে যাও, কারণ দুজনে একসাথে এই সিঁড়িতে ওঠা যাবে না। তাবিথা জেডের অনুরোধে ব্যাগ নিয়ে উপরের দিকে উঠতে শুরু করে। তখন দেখা যায় দড়ির একপাশে ধীরে ধীরে ছিঁড়ে যাচ্ছে, কারণ গত এপিসোডে সোফিয়া ওই সিঁড়িটি তৈরি করার সময় সবার অগোচরে ছুরি দিয়ে কেটে হালকা করে রেখেছিল, যেন কেউ এই সিঁড়ি দিয়ে ওঠার সময়ই ছিঁড়ে পড়ে যাবে, আর তাছাড়া এটা কারোর চোখেও পড়বে না। তো তাবিথা ধীরে ধীরে ওই সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় ঠিক ওই জায়গায় আসা মাত্রই সিঁড়িটি ছিঁড়ে যায় আর তাবিথা নিচে ছিটকে পড়ে। জেড তাড়াতাড়ি তাবিথাকে তুলে ধরে। তাবিথা প্রচণ্ড ভয় পাচ্ছিল। তখন বয়েড বুঝতে পারে তাবিথা নিচে পড়ে গেছে, তাই সে তার নাম ধরে এবং জেইডের নাম ধরে ডাকতে শুরু করে, কিন্তু তারা দুজন আর সাড়া দিচ্ছিল না। সেই মুহূর্তে ক্রিস্টি লক্ষ্য করে ধীরে ধীরে পরিবেশটা অন্ধকার হয়ে আসছে। তখন কেউ বুঝতে পারছিল না আসলে ঘটনাটা কি ঘটছে। কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি অন্ধকার হয়ে রাত হয়ে যায় আর রাক্ষসেরা আবার অ্যাক্টিভ হয়ে যায়। তারা ধীরে ধীরে জেইড ও তাবিথার দিকে এগিয়ে আসে। তাবিথা প্রচণ্ড পরিমাণের ভয় পাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। চারিদিকে প্রচণ্ড ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করে এবং পাথরগুলো খসে পড়তে শুরু করে। এদিকে শহরেও একই অবস্থা, চারিদিকে প্রচণ্ড পরিমাণের কাঁপছে। ভিক্টর প্রচণ্ড পরিমাণের ভয় পেয়ে কেনিকে ডেকে বলে দ্রুত দরজা খুলে দিতে। কেনি তাড়াতাড়ি তার দরজা খুলে দেয়। ভিক্টর বের হয়ে যেতে চাইলে কেনি তাকে বলে এই মুহূর্তে বের হওয়ার কোনো দরকার নেই, এই দরজা ধরে শক্ত করে ধরে থাকো যতক্ষণ না পর্যন্ত এই কম্পন থামছে। ভিক্টর কেনির কলার চেপে ধরে বলে আমি তোমাদের আগেই বলেছিলাম ওই গাছটি কোনোভাবেই উপড়ে ফেলা যাবে না, কেন তোমরা আমার কোনো কথাই শুনলে না। এদিকে কম্পন থেমে গেলে ওই রাক্ষসেরা আবার জেইড ও তাবিথার দিকে এগিয়ে যায়। তখন তাবিথা জেইডকে বলে দ্রুত চলো, আমাদের এখান থেকে পালাতে হবে। জেইড তাবিথার কথা মতো গুহার ভিতরে একটি রাস্তা দেখতে পেয়ে সেদিকে তারা দুজন চলে যায়। তখন রাক্ষসেরাও তাদের দুজনের ধাওয়া করতে শুরু করে। গুহার উপরে বয়েড জেইড ও তাবিথাকে বারবার ডেকেই যাচ্ছে, কিন্তু তাদের কোনো উত্তরই আসছে না। সেই মুহূর্তে তারা সবাই শুনতে পায় জঙ্গলের ভেতরের রাক্ষসেরা ডাকতে ডাকতে তাদের দিকে এগিয়ে আসছে। এটা দেখে প্যাটি প্রচণ্ড পরিমাণের ভয় পেয়ে যায়। সে কাঁদতে কাঁদতে বলে আমাদের এখনই এখান থেকে চলে যেতে হবে। জেইড তাদের সবাইকে গাড়িতে উঠে চলে যেতে বলে, কারণ বয়েড এখন জেইড ও তাবিথাকে খোঁজার জন্য নিচে যাবে। এলিস তাকে বাধা দিলে বয়েড তার কথা শুনতে চায় না। তখন ক্রিস্টি বলে তুমি যদি এখন তাদের দুজনকে বাঁচাতে যাও তাহলে এখানে সবাইকে হারাতে হবে, এই জন্য আমাদেরকে এখন ফিরে যেতেই হবে, আমাদের হাতে আর কোনো অপশন নেই। ঠিক তখনই রাক্ষসেরা প্রচণ্ড গর্জনে তাদের দিকে এগিয়ে আসছিল। তারা চতুর সাইড থেকে ঘিরে নিয়েছে। তখন বয়েড সবাইকে চেঁচিয়ে বলে দ্রুত গাড়িতে উঠে যেতে। তার কথা মতো সবাই গাড়ির দিকে ছুটে যায়। তখন বয়েড লক্ষ্য করে প্যাটি প্রচণ্ড ভয়ে সেখানেই দাঁড়িয়ে আছে, তাই বয়েড তাকে বাঁচানোর জন্য সেই দিকে ছুটে যায় এবং প্যাটিকে টানতে টানতে গাড়ির দিকে নিয়ে আসছিল। তখন রাক্ষসেরা কাছাকাছি চলে আসলে সে কয়েকটা গান শট করতে বাধ্য হয়। তারপর গাড়িতে সবাই উঠে গেলে বয়েড সবাইকে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে জেইড ও তাবিথা গুহার ভিতরে যেমন রাস্তা পাচ্ছে সেই রাস্তা দিয়েই একটু একটু করে এগিয়ে যাচ্ছে। তবু রাক্ষসেরা তাদের পিছু ছাড়ছিল না। এক পর্যায়ে তাবিথা ও জেইড গুহার এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখান থেকে বের হওয়ার আর কোনো রাস্তা নেই। তাবিথা লক্ষ্য করে পাশেই আরও একটি রাস্তা রয়েছে, তবে সেটা লাঠি দিয়ে ব্লক করে দেওয়া। আর এটা সেই জায়গা তাবিথা প্রথমবার এই গুহায় আসার পরে এইখানে ওই বাচ্চাদের দেখতে পেয়েছিল। ঠিক সেই মুহূর্তে একটি রাক্ষস তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসে। এটা দেখে জেইড ও তাবিথা প্রচণ্ড আকারে ভয় পেয়ে যায়। তারা ভেবেই নিয়েছে এটাই হয়তো তাদের শেষ দিন। ঠিক সেই মুহূর্তে গুহার ভিতরে আবার কম্পন সৃষ্টি হয়, আর এবারের কম্পনে এতটাই তীব্র হয় যে রাক্ষসটি যেই রাস্তা দিয়ে আসছিল সেই রাস্তার উপরে পড়ে সম্পূর্ণ ব্লক হয়ে যায়। আর তাবিথা ও জেইড এবারের যাত্রায় বেঁচে যায়। তবে তারা যেখানে আটকে গিয়েছে সেখান থেকে বের হওয়াও এত সহজ নয়। ওইদিকে বয়েড সবাইকে নিয়ে যাওয়ার সময় প্রচণ্ড ভয়ে প্যাটি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। বয়েড তাকে শান্ত করার চেষ্টা করলে প্যাটি কিছুতেই শান্ত হয় না। সে বলে তুমি বলেছিলে আমরা আজকেই আসল দুনিয়ায় চলে যেতে পারবো, কিন্তু তুমি সম্পূর্ণ মিথ্যা বলেছিলে। সে এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে বয়েডের কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে নিজেই সুসাইড করার চেষ্টা করে, কিন্তু ভাগ্য ভালো বয়েড তাকে বাঁচিয়ে নেয়।
এদিকে ক্লিনিকের ভেতরে ওই ভূমিকম্পের ফলে সব কিছু উল্টোপাল্টা হয়ে গেছে। মেরিয়েল ও ফাতিমা সেইগুলো গোছাচ্ছিল। তখন ফাতিমা মেরিয়েলকে বলে, তারা এখনো কেন আসছে না? আমাদের উচিত তাদের জন্য কিছু একটা করা। মেরিয়েল বলে, তুমি কি এখন জঙ্গলের ভিতরে যাবে আর ওই রাক্ষসদের হাতে নিজের শিকার হবে? এই কথা শুনে ফাতিমা ক্লিনিক থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পেছন পেছন মেরিয়েল এসে তাকে আটকায়। ফাতিমা বলে, সারাদিন তুমি আর ক্রিস্টি মিলে আমাকে পাজল গেমে অহেতুকভাবে আটকে রাখতে। তুমি আর ক্রিস্টি নিশ্চয় কিছু একটা আমার কাছে লুকাচ্ছ। তোমরা কেন কিছু বলছো না যে আমার আসলে কি হয়েছে? ঠিক সেই মুহূর্তে ফাতিমা আবার দেখতে পায় ওই ইসমাইলি তাদের দিকে এগিয়ে আসছে। এটা দেখে ফাতিমা অনেক বেশি ঘাবড়ে যায়। মেরিয়েল তার কাছে জানতে চায় কি হয়েছে। ফাতিমা বলে, আমি যেই রাক্ষসটাকে জন্ম দিয়েছিলাম অর্থাৎ ওই ইসমাইলিটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। মেরিয়েল তাড়াতাড়ি দরজার সামনে গিয়ে দেখে সত্যিই ওই ইসমাইলি তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। মেরিয়েল বলে, এতে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের কাছে ট্যালিসম্যান আছে। সে দরজা চেক করতে গিয়ে দেখে সেখানে ট্যালিসম্যানটি নেই, অর্থাৎ ভূমিকম্পের কারণে ওই ট্যালিসম্যানটি কোথাও পড়ে গিয়েছে। এটা দেখে ফাতিমা প্রচণ্ড আকারে ভয় পেয়ে যায়। তারা দুজন মিলে যত তাড়াতাড়ি সম্ভব ওই ট্যালিসম্যানটি খুঁজতে থাকে। এক পর্যায়ে মেরিয়েল সেটা দেখতে পায়, সে ওটা হাতে নেওয়ার চেষ্টা করে। ততক্ষণে ফাতিমা দেখতে পায় ওই ইসমাইলিটি তাদের একদম কাছে চলে এসেছে। ফাতিমা তাড়াতাড়ি করতে বলে। মেরিয়েল যখনই ওই ট্যালিসম্যানটি হাতে পায় ঠিক তখনই ইসমাইলি দরজা খুলে ভেতরে প্রবেশ করে। ফাতিমা ও মেরিয়েল তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে অন্য একটি রুমে ঢোকে। তারপর ওই দরজার ঠিক সাইডে ট্যালিসম্যানটি ঝুলিয়ে দেয়, কিন্তু এই ট্যালিসম্যান আর কাজ করে না, কারণ এই ট্যালিসম্যানটি শুধু ঘরের প্রধান দরজায় কাজ করে। ইসমাইলি দরজা খুলে ভেতরে ঢুকে ফাতেমাকে মা বলে ডাক দেয়। এটা শুনে ফাতেমা একদম অবাক হয়ে যায়। মেরিয়েল সেই রুমের একটি ডয়ের ভেতরে একটা ছুরি পেয়ে ইসমাইলের সামনে ধরে। তখন ইসমাইলি তার আসল রূপে ফিরে যায়। মেরিয়েল তাকে প্রতিরোধ করার চেষ্টা করলে ইসমাইল তার পেটের উপর একটা বড় ধরনের আঁচড় কাটে। এতে মেরিয়েলের পেটের ভিতরে একটি গভীর ক্ষত সৃষ্টি হয়। তখন ফাতেমা ভয়ানকভাবে চিৎকার করতে শুরু করে, আর তার চিৎকার শুনে ইসমাইলে আবার থেমে যায়। সে ফাতেমার দিকে হেসে বলে, এটা অনেক ইন্টারেস্টিং ছিল। এই বলে সে ঘর থেকে বের হয়ে চলে যায়। তখন সেই পরিস্থিতিতে ফাতেমা কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে মেরিয়েলকে হেল্প করতে যায়, কিন্তু মেরিয়েল বলে, আমার থেকে দূরে থাকো, কারণ সে তাকে ওই রাক্ষসদেরই একজন মনে করে। ফাতেমা তাকে বলে, আমি তোমাকে কেবল সাহায্য করতে চাচ্ছি, বলো এখন আমাকে কি করতে হবে? মেরিয়েল বলে, আমি ঠিক আছি, এই মুহূর্তে ক্রিস্টিকে দরকার। ফাতেমা হাতের কাছে একটি কাপড় পেয়ে সেটা মেরিয়েলের পেটে চেপে ধরে আর কাঁদতে থাকে। ইসমাইলি যখন ক্লিনিক থেকে বের হয়ে যাচ্ছিল তখন রাস্তায় গাড়িতে করে ক্রিস্টি ক্লিনিকের দিকেই আসছিল। সে ইসমাইলিকে দেখে বুঝতে পারে নিশ্চয় ক্লিনিকের ভেতরে কিছু একটা ঘটেছে। সে এলিসকে বলে দ্রুত ক্লিনিকের সামনে দাঁড়াতে। তারপর সবাই একসাথে গাড়ি থেকে নেমে তাড়াহুড়া করে ক্লিনিকের ভেতরে ঢুকে যায়। ক্রিস্টি তার মেডিসিনের ব্যাগটি লবিতে রেখে ভিতরে প্রবেশ করে দেখে মেরিয়েল আহত হয়ে নিচে পড়ে আছে, আর তার সাথে রয়েছে ফাতিমা। ক্রিস্টি তাড়াতাড়ি মেরিয়েলের কাছে যায় এবং ফাতিমাকে বলে তার মেডিসিনের ব্যাগ লবি থেকে নিয়ে আসতে। ফাতিমা তাড়াতাড়ি ওই ব্যাগটি আনতে চলে যায়। তখন মেরিয়েল ক্রিস্টিকে বলে, আমি আর তোমাদের সাথে আসল দুনিয়ায় ফিরে যেতে পারলাম না, আমাকে ক্ষমা করো। ক্রিস্টি তাকে বোঝানোর চেষ্টা করছিল তার কিছুই হবে না, কিন্তু মেরিয়েল তো বুঝে গেছে তার হাতে খুব বেশি সময় নেই। সে ক্রিস্টির কাছে শেষ বিদায় নিয়ে মৃত্যুবরণ করে। সেই মুহূর্তে ফাতেমা তাড়াতাড়ি ওই ব্যাগটি নিয়ে এসে দেখে মেরিয়েল আর বেঁচে নেই। ক্রিস্টি প্রচণ্ড পরিমাণের কাঁদতে শুরু করে। অন্যদিকে ডিনার হাউসের ভিতরে সোফিয়া এলজিনকে অফার করে, তুমি যদি আমার কথা মতো কাজ করো তাহলে ক্লারার মতো আমি তোমাকেও আসল দুনিয়ায় পাঠিয়ে দেব। কিন্তু এলজিন কোনো কথাই বলছিল না, সে প্রচণ্ড ভয়ে কাঁপছিল। তখন সোফিয়া সিট থেকে উঠে দাঁড়িয়ে বলে, তুমি কি জানো এই দিনের বেলায় এই শহরটা কেন ঘন কালো অন্ধকার হয়ে গেল? কারণ আমরা এই খেলার একদম শেষ প্রান্তে চলে এসেছি। ঠিক তখনই এলজিন সেই সিট থেকে উঠে দাঁড়িয়ে সেখান থেকে পালিয়ে যেতে চেষ্টা করে, কিন্তু তার সামনে ক্লারা এসে দাঁড়ায় এবং ইশারা করে এই কাজটা ভুলেও করো না। তখনই সোফিয়া তার দিকে তাকায় আর বলে, তুমি যদি এখান থেকে একবার বের হওয়ার চেষ্টা করো তাহলে জানো না আমি তোমার সাথে কি করতে পারি। এলজিন তার কথা শুনে ভয়ে ভয়ে পিছিয়ে যাচ্ছিল, আর সোফিয়া তার দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছিল। এলজিন একদম স্টোর রুমের ভেতরে ঢুকে যায়। তখন সোফিয়া বলে, তোমাকে শেষবারের মতো আমি অফার করছি, তুমি যদি আমার কথা মতো কাজ করো তাহলে তুমি আসল দুনিয়ায় ফিরে যেতে পারবে। এই বলে সে এলজিনকে হাত বাড়িয়ে দিতে বলে, কিন্তু এলজিন প্রচণ্ড ভয় পাচ্ছিল।
তারপরেও সে সোফিয়ার দিকে হাত বাড়ায়। সোফিয়া তার হাত ধরে তাকে শপথ বাক্য পাঠ করাতে শুরু করে। ঠিক এর মাঝখানে সোফিয়া এমন কিছু করে যার ফলে অ্যালজিনের নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে, যেন ভিতর থেকে সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছিল। আর অ্যালজিন সেখানেই মারা যায়। ঠিক তখনই এই শহর থেকে সমস্ত অন্ধকার কেটে যায়। তারপর সোফিয়া ওই রুম থেকে বেরিয়ে ক্লারাকে বলে বডিটি সরিয়ে ফেলো, অর্থাৎ গায়েব করে দিতে বলছে। ক্লারা বলে এটা কিভাবে করব? সোফিয়া বলে সেটা আমি জানি না। ক্লারা বলে এর পরে কি হবে? সোফিয়া হেসে তাকে রূপক অর্থে একটা কথা বলে, এখন আমি দেশলাই চালিয়ে সব কিছু পুড়িয়ে ফেলবো আর সেটা দেখব। তারপর হাসতে হাসতে ডিনার হাউসের দরজার সামনে থেকে ট্যালিসম্যানটি খুলে নিয়ে দরজা খুলে বের হয়ে যায় আর ক্লারাকে বলে খুব শীঘ্রই আমাদের দেখা হবে। আরেকদিকে হেনরি জানালার বাইরে তাকিয়ে দেখছিল। সে এখনও বুঝতে পারছে না তার সামনে কোনটা বাস্তব আর কোনটা মিথ্যে। তখনই ডোনার হাজির হয়। সে হেনরিকে বলে তুমি কি ঠিক আছো? হেনরি বলে মধ্য দুপুরে অন্ধকার হয়ে গেল কিভাবে? ডোনা বলে এটা এই প্রথম ঘটেছে। হেনরি বলে এটা সত্য হতে পারে না, এটা সম্পূর্ণই মিথ্যে। তখন ডোনা হেনরির মানসিক অবস্থা দেখে বলে তোমার এখন উচিত ভিক্টরের কাছে যাওয়া, আর ভিক্টর রয়েছে এই মুহূর্তে শেরিফ স্টেশন অর্থাৎ পোস্ট অফিসে। হেনরি বলে হ্যাঁ, সে এখনই যাবে। তার আগে এই ঘরটা একটু গোছাতে হবে, কারণ ভূমিকম্পে সব কিছু উল্টোপাল্টা হয়ে পড়ে রয়েছে। ডোনা বলে আমি কি তোমাকে সাহায্য করব? হেনরি বলে না, সে একাই পারবে। ডোনা বলে ঠিক আছে, যদি তোমার কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে বলবে। এই বলে সে চলে যাচ্ছিল। ঠিক তখনই হেনরি একটি কৌটা পায়। তারপর ডোনাকে ডাক দেয়। ডোনা আবার দরজার সামনে এসে দাঁড়ালে হেনরি ওই কৌটা থেকে কয়েকটি বুলেট বের করে। তারপর বলে এটা ভিক্টরের কাছে কিভাবে এলো? তখন ডোনা বলে ভিক্টর সবসময় লাঞ্চ বক্সে একটি গান ক্যারি করে বেড়াতো, আর এই বুলেটগুলো সেই গানেরই। হেনরি জানতে চায় সেই গানটি এখন কোথায়। ডোনা বলে বয়েড সেটা নিয়ে গিয়েছে, এখন সেটা হয়তো শেরিফ স্টেশনে রয়েছে। তখন হেনরির মনে পড়ে তার ভিশনে তার ছেলে বলেছিল যদি তুমি সেই দুনিয়ায় থাকতে চাও তাহলে এই দুনিয়ার স্বপ্নটাকে তোমাকে ভেঙে ফেলতে হবে। ডোনা হেনরির কাছে এসে বলে এখন তোমার উচিত ভিক্টরের কাছে যাওয়া। হেনরি বলে হ্যাঁ, সে এখনই যাবে। আরেকদিকে বয়েড যখন ক্লিনিকের দিকে আসছিল তখন সে দরজার সামনে র্যান্ডালকে বসে থাকতে দেখে। র্যান্ডাল তাকে প্রশ্ন করে সবাই এখন কোথায়? বয়েড বলে সবাই এই মুহূর্তে কলোনি হাউসে আছে। আমি এখানে চেক আউট করতে এসেছি যে এখানে যারা এসেছে তারা ঠিক আছে কিনা। তারপর র্যান্ডালের মুখ দেখে বুঝতে পারে কিছু একটা ঘটেছে। বয়েড তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু র্যান্ডাল কোনো উত্তর দেয় না। ক্লিনিকের ভেতরে এলিস ফাতেমাকে জিজ্ঞেস করছিল যে এক্স্যাক্টলি ঠিক কি হয়েছিল সেই মুহূর্তে। ফাতেমা বলে ট্যালিসম্যান লাগানোর আগেই ওই ইসমাইলি ক্লিনিকের ভেতরে ঢুকে পড়ে, আর মেরিয়েল আমাকে বাঁচাতে গিয়ে সে নিহত হয়। এলিস জানতে চায় আর কি কি ঘটেছিল। ফাতেমা বলে সে আমার দিকে একটি মুচকে হাসি দিয়ে ক্লিনিক থেকে বের হয়ে যায়, কিন্তু সে যা আবার ওই ইসমাইলের চোখে দেখছিল সব কিছু, এবং তাকে যে মা বলে ডেকেছে এই দুটি বিষয় তার কাছে গোপন করে। তখনই বয়েড ভিতরে ঢুকে পড়ে। সে ফাতেমাকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? ফাতেমা মাথা নেড়ে বলে হ্যাঁ, সে ঠিক আছে। তারপর সে জিজ্ঞেস করে ক্রিস্টি কোথায়? এলিস বলে সে ভিতরেই আছে। বয়েড ভিতরে গিয়ে দেখে ক্রিস্টি মেরিয়েলের লাশ নিয়ে একদম পাথরের মতো চুপচাপ হয়ে বসে আছে। সে বয়েডকে দেখা মাত্রই হাও মাও করে কাঁদতে শুরু করে। তখন বয়েড তাকে সান্ত্বনা দেয়। এদিকে একটা অদ্ভুত ঘটনা ঘটে। গুহার যেই জায়গা থেকে ফারোয়ে ট্রিটি উপড়ে ফেলা হয়েছিল ঠিক সেখান থেকেই একটি লাল আলোর উৎস তৈরি হয়, আর সেখান থেকেই বিদ্যুৎ গতিতে একটি আলো আকাশের দিকে ছুটে যায়। তখনই আকাশের অবস্থা পরিবর্তন হয়ে যায়। লাল আলোর বজ্রপাত হতে শুরু করে এবং লাল রঙের আভা ছড়িয়ে পড়ে চারিদিকে। ঠিক তখনই র্যান্ডাল দেখতে পায় লাল রঙের বজ্রপাত, এবং বজ্রপাতের সাথে চারিদিকে লাল আলো ছড়িয়ে পড়ছে। শব্দ শুনে ক্লিনিক থেকে বয়েড, এলিস ও ফাতেমা বের হয়ে আসে। এমনকি কলোনি হাউস ও শহরের সবাই ঘর থেকে বেরিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে ইথান দেখতে পায় একটি গাড়ি তাদের দিকেই আসছে। ইথান সেই দিকে ছুটে যাওয়ার চেষ্টা করলে ডোনা তাকে বাধা দেয়। তারপর সে নিজে যায় ওই গাড়ির সামনে। ততক্ষণে ওই লাল রঙের বজ্রপাত বন্ধ হয়ে গেছে। দরজা খুলেই বাঘটা, সারা ও প্যাটি বের হয়ে আসে। ডোনা অ্যাকোস্টাকে জিজ্ঞেস করে তাবিতা কোথায়? অ্যাকোস্টা বলে তারা এখনও ওই গুহার ভেতরেই আছে, তবে এটা আমরা নিশ্চিত নই তারা কি বেঁচে আছে নাকি মারা গেছে। তখন ইথান বুঝতে পারে নিশ্চয়ই তার মায়ের সাথে কিছু একটা ঘটেছে। সে চেঁচিয়ে ডোনাকে বলে তার মা কোথায়, কিন্তু ডোনা
তাকে কোনো উত্তর দিতে পারে না। সে তার বোনকেও জিজ্ঞেস করে, কিন্তু তার বোন স্তম্ভিত হয়ে বলে, আমি জানি না। ইথান কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে ঢুকে যায়। অপরদিকে সোফিয়া একটি ব্যাগ নিয়ে চার্চে যায়। তারপর দেখে সেখানে কেউ নেই। তখনই দরজার সামনে থেকে ট্যালিসম্যানটি খুলে নিয়ে ওই ব্যাগের ভিতরে ভরে চার্চ থেকে বের হয়ে আসে। আসলে সোফিয়া এক এক করে এই শহরের যত ট্যালিসম্যান আছে সবগুলো এই ব্যাগের ভিতরে ভরে নিচ্ছে, যেন রাতের বেলা এই শহরের মানুষ আর নিরাপদে না থাকতে পারে। এদিকে হেনরি ভিক্টরকে খুঁজতে শেরিফ স্টেশন অর্থাৎ পোস্ট অফিসে আসে, কিন্তু সেখানে সে কাউকেই দেখতে পায় না। তখনই হেনরি বয়েডের টয়ারে ওই বন্দুকটি খুঁজতে থাকে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর সে ওই বন্দুকটি পেয়েও যায়। সে তাড়াতাড়ি বন্দুকটি তার পকেটের ভেতরে ভরে নেয়। তখনই সেখানে কেনি উপস্থিত হয়। কেনি জানতে চায় সে এখানে কি করছে। হেনরি বলে সে তার ছেলে ভিক্টরকে খুঁজতে এসেছিল, কিন্তু তাকে পায়নি। হেনরি কেনিকে বলে, আজকে আকাশে যে লাল রঙের বিদ্যুৎ চমকালো সেটা কি তুমি লক্ষ্য করেছিলে? কেনি বলে, হ্যাঁ আমি সেটা দেখেছি। সে আরও কিছু কথা বলতে চাইলে হেনরি তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে যায়। ওইদিকে ইথান কিচেন রুমের ডাইনিং টেবিলের উপর বসে কাঁদছিল। তখন জুলি ও ডোনা তার সামনে এসে দাঁড়ায়। ইথান আবার তাদেরকে জিজ্ঞেস করে তার মা কোথায়। ডোনা তার মায়ের ব্যাপারে কিছু কথা বলতেই যাবে, ঠিক তখনই আবার সেই ভৌতিক ঘটনা ঘটে। কিচেন রুমের দরজা জানালা যেন আপনা আপনি বাড়ি খেতে শুরু করে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। ডোনা তাদেরকে দ্রুত এখান থেকে বের হয়ে যেতে বলে। ইথান কাঁদতে কাঁদতে বের হয়ে যায় আর বলে, মা আমাকে প্রমিস করেছিল সে ফিরে আসবে, কিন্তু সে আর ফিরে আসলো না। বাবাও চলে গেল। জুলি তাকে শান্ত করার চেষ্টা করলে ইথান বলে, এরপর তুমিও চলে যাবে, এমনকি এই শহরের প্রত্যেকটা মানুষই চলে যাবে। শুধু আমি একাই পড়ে থাকবো এই শহরে, আর এটা আমি সহ্য করতে পারবো না। জুলি বলে, তুমি একা থাকবে না, এখন আমাদের দুজনকে একে অপরের প্রতি খেয়াল রাখতে হবে। ইথান বলে, সেটা কিভাবে? জুলি বলে, আমি জানি না, তবে আমরা দুজন মিলে সেটা খুঁজে বের করব। ইথান তার কথা শুনে রাজি হয় আর জুলি তাকে জড়িয়ে ধরে। ওইদিকে পোস্ট অফিসের ভেতরে কেনি যখন সবকিছু পরিষ্কার করছিল তখনই সেখানে বয়েড উপস্থিত হয়। কেনি বলে, আজকের দিনটা আমাদের ইচ্ছামতো হলো না। বয়েড বলে, ভিক্টর ঠিকই বলেছিল, ওই গাছটি উপড়ে ফেলা একদম উচিত হয়নি। কেনি বলে, এখন আমরা কি করব? বয়েড বলে, এই মুহূর্তে জানি না। ঠিক তখনই অ্যাকোস্টা ও সারা ভেতরে চলে আসে। তারপর বয়েডকে বলে, আমাদের আবার ওই জায়গায় ফিরে যেতে হবে, কারণ সেখানে ওই হাড়গুলো এখনো পড়ে রয়েছে। কারণ তোমরাই বলেছিলে ওই হাড়গুলো এই শহর থেকে বের হওয়ার একমাত্র চাবি। বয়েড বলে, সেখানে গিয়ে কোনো লাভ নেই, কারণ ওই হাড়গুলো কিভাবে ব্যবহার করতে হবে সেটা জেইড ছাড়া আর কেউই বলতে পারবে না। এখন তো সেও বেঁচে নেই। তাছাড়া ওই গুহার ভেতরে নামা মাত্রই আবার যে সূর্য ডুবে যাবে না তার কোনো গ্যারান্টি নেই। কেনি বলে, তারা তো কোনোভাবে সারভাইভ করতেও পারে। বয়েড বলে, এটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ ওই চেম্বারের যাওয়ার মাত্র একটি রাস্তাই ছিল, আর সেটাও এখন বন্ধ হয়ে গেছে। বয়েড প্রচণ্ড রেগে গিয়ে বলে, আমরা অলরেডি 3 জনকে হারিয়ে ফেলেছি। ঠিক সেই মুহূর্তে সারা সিগন্যালের শব্দ শুনতে পায়। সে বয়েডকে ডেকে বলে, রেডিওতে সিগন্যাল পাওয়া যাচ্ছে। বয়েড তাড়াতাড়ি রেডিওর সামনে যায় আর বুঝতে পারে জেইড ও তাবিতা হয়তো এখনও ওই গুহার ভিতরে বেঁচে আছে। অপর প্রান্তে জেড সিগন্যাল পাঠাচ্ছিল। এক পর্যায়ে সে লক্ষ্য করে রেডিওর ব্যাটারি একদম শেষ। তখন তাবিতা তাকে প্রশ্ন করে, তোমার কি মনে হয় আমরা যেই কাজটি করেছি সেটা কি সফল হয়েছে? জেইড বলে, যদি হয়েও থাকে তবুও আমাদের ওই বাচ্চাদেরকে খুঁজে বের করতে হবে, অর্থাৎ যেই বাচ্চারা মাঝে মাঝেই জেইড ও তাবিতাকে দেখা দিত, অর্থাৎ আংখুয়ে বলা সেই বাচ্চাগুলো। জেইড আফসোস করে বলে, আমার উচিত হয়নি তোমাকে এই বিপদের মধ্যে ফেলে দেওয়া। তাবিতা তাকে নিরাশ হতে মানা করে আর বলে, আমরা এখনো মারা যায়নি, এখনো আমাদের কোনো না কোনো উপায় বের হবেই। এই কথা বলে তাবিতা ওই ব্লকের সামনে যায়। তারপর ওই লাঠিগুলো ভাঙার চেষ্টা করে, কিন্তু সেগুলো খুবই মজবুত দেওয়ালের মতো হয়ে দাঁড়িয়েছিল। জেড বলে, তুমি এটা কখনোই ভাঙতে পারবে না। তখন তাবিতা বলে, এটা ভাঙতে পারবো না ঠিকই, তবে আমরা এটা খনন করে বের করতে তো পারি। জেড বলে, এটা একটা ভালো বুদ্ধি। তারপর তারা দুজন মিলে লাঠির ব্লক বের করার জন্য মাটি খুঁড়তে শুরু করে। এদিকে ক্লিনিকের ভেতর থেকে মেরিয়েলের বডি বের করে একটি কার্টের ভেতরে রাখা হয় চার্চে নিয়ে যাওয়ার জন্য। তারপর র্যান্ডাল ও ক্রিস্টি মেরিয়েলের বডি নিয়ে চার্চের দিকে চলে যায়। তখন বয়েড এলিস ও ফাতিমাকে ক্লিনিকের ভিতরে আসতে বলে, তাদের সাথে একটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে। ক্লিনিকে ঢুকে বয়েড এলিস ও ফাতিমাকে বলে, আমরা ওই গুহার ভেতর থেকে জেইডের রেডিও সিগন্যাল পেয়েছি। এলিস বলে, তার মানে তারা কি বেঁচে আছে?
বয়েড বলে এই জন্যই তাদেরকে খুঁজে বের করতে হবে। এলিস তার বাবাকে বলে ওই টানেলের ভেতরে কি তুমি যাবে? বয়েড বলে হ্যাঁ। এলিস বলে তাহলে আমিও তোমার সাথে যাব। বয়েড বলে সেখানে আমি একাই যাব, কারণ আমি আর কারোর জীবন রিস্কের মধ্যে ফেলতে চাই না। তবু এলিস তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে ফাতিমা বলে তুমি কিভাবে নিশ্চিত হলে ওই সিগন্যালটা জেইড ও তাবিতার পক্ষ থেকে এসেছে? বয়েড তাকে আর উত্তর দিতে পারে না। ফাতিমা বলে আজ যখন ওই ইসমাইলি ক্লিনিকের খুব কাছাকাছি এসেছিল তখন আমি তার চোখ দিয়ে আবার সব কিছু দেখতে পেয়েছিলাম, এমনকি সব কিছু অনুভব করতে পারছিলাম। আমি নিজেও তোমাদের সাথে যাব, কারণ আমি তোমাদেরকে সতর্ক করতে পারবো ওই রাক্ষসগুলো তোমার কাছাকাছি আসছে কিনা। এবার জেইড রাজি হয়ে যায়। আরেকদিকে সোফিয়া পোস্ট অফিসেও চলে আসে। তারপর দেখে ভিতরে কেউ নেই। সে পোস্ট অফিস থেকেও ওই ট্যালিসম্যানটি নিয়ে নেয়। এদিকে হেনরি তার রুমের ভিতরে এসে ওই কানের ভিতরে বুলেটগুলো ভরে ফেলে। ঠিক তখনই দরজায় নক করে ভিক্টর। সে তাড়াতাড়ি ওই বন্দুকটি হাইড করে ফেলে। সে তার বাবাকে বলে আজকের দিনটা খুবই ভয়ানক ছিল। এরপর বলে আমি যখনই তোমাকে ওই ইয়েলো ম্যানের ছবি দেখিয়েছি যে আমার মাকে হত্যা করেছে, তারপর থেকেই তুমি বদলে গেছো। তুমি আর আগের মতো হ্যাপি নও, আর তোমাকে এটা দেখানোই ছিল আমার সব থেকে বড় ভুল। হেনরি বলে এটা তোমার ভুল ছিল না, আসল ভুলটা হলো তুমি আর আমি এখনো স্বপ্নের ভেতরেই আছি। আসল সত্যটা হলো আসল দুনিয়া থেকে তুমি আমাকে বলেছিলে এই স্বপ্নটাকে ভেঙে ফেলতে। ওইখানে তোমার একটা ছেলেও আছে, তাই আসল দুনিয়ায় ফিরে যেতে এই স্বপ্নটাকে ভেঙে ফেলতে তোমাকে হত্যা করতেই হবে, কারণ এই স্বপ্নেতে আমি শুধু তোমার জন্যই আটকে আছি। ভিক্টর বলে এই শহর তোমাকে যেটা দেখিয়েছে সেটা সম্পূর্ণ ভুল, তারা তোমার ব্রেনের সাথে খেলছে। কিন্তু হেনরি ভিক্টরের কথা আর আমলে নেয় না। ঠিক তখনই ইথান চলে আসে আর তাদের অবস্থা থেকে একদম চমকে ওঠে। আর এই সুযোগে ভিক্টর তার বাবার হাত থেকে ওই বন্দুকটি ফেলে দেয়। তারপর প্রচণ্ড রেগে গিয়ে তার বাবাকে বলে তুমি এই শহরে কেন এসেছো? তুমি তো আমাকে বলেছিলে আমাকে সবসময় রক্ষা করবে, তাহলে তুমি নিজেই কেন আমাকে আজ হত্যা করতে চাইছো? অপরদিকে সোফিয়া বার টেন্ডারে চলে আসে আর সেখান থেকেও ট্যালিসম্যানটি নিয়ে নেয়। ঠিক তখনই ক্লারা ব্যাগে করে আরও বেশ কয়েকটি ট্যালিসম্যান সংগ্রহ করে এনে সোফিয়ার হাতে ধরিয়ে দেয়। এরপর সোফিয়া সেগুলো নিয়ে সোজা জঙ্গলের দিকে চলে যায়। আরেকদিকে বয়েড এলিস ও ফাতিমাকে ওই গুহার ভিতরে প্রবেশ করার জন্য অন্য একটি রাস্তায় নিয়ে যায়। তারপর বলে আমাকে কথা দিতে হবে যখনই ওই রাক্ষসগুলো খুব কাছাকাছি চলে আসবে তখন তোমাদের কোনো কিছু চিন্তা ভাবনা না করেই যে যার মতো পারবে সেখান থেকে দৌড়ে পালাবে। সে এলিস ও ফাতেমাকে প্রমিস করায়। তারপর তারা ভিতরে প্রবেশ করে। এদিকে জেইড ও তাবিতা বেশ কিছুক্ষণ মাটি সরিয়ে দেখে এই লাঠিগুলো আরও অনেক গভীরে। তখন জেইডের হাত ব্যথা করতে শুরু করে। সে আর মাটি খুঁড়তে পারছিল না। তাবিতা জেইডকে বলে আমরা এই মাটি খোঁড়ার কাজে ওই হাড়গুলো ব্যবহার করতে পারি, তা না হলে এই লাঠিগুলো এখান থেকে সরানো সহজ হবে না। এই কথা বলেই তাবিতা ব্যাগের চেন খুলে ফেলে। অপরদিকে বয়েড, ফাতিমা ও এলিস লাইট নিয়ে সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ ফাতিমা তাদের দুজনকে থামিয়ে দেয়। এরপর সে চোখ বন্ধ করে ফিল করে আশেপাশে কোনো রাক্ষস আছে কিনা, এমনকি তারা কি সঠিক পথে যাচ্ছে কিনা সেটাও সে চোখ বন্ধ করে বুঝতে পারে। সে বয়েডকে বলে সামনের দিকে আগাতে, কারণ তারা ঠিক রাস্তার দিকেই যাচ্ছে। এদিকে ওই ব্যাগ থেকে জেড একটি হাড় বের করে ওই লাঠির গোড়ায় খুঁড়তে শুরু করে। তখন তাবিতা একটি মাথার খুলে হাতে নিয়ে অনুভব করতে পারে পূর্বের জন্মে জেইড আর তাবিতার যেই বাচ্চা মেয়েটি ছিল সেটা এই খুলি। সে ইমোশনাল হয়ে জেডকে বলে এটা ওই বাচ্চা মেয়েটির যেটা পূর্বের জন্মে আমাদের মেয়ে ছিল। আর এই কথা শুনে জেড হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে থাকে। ঠিক সেই মুহূর্তে রাক্ষসের ভয়ানক চিৎকার শুনতে পায় তারা আরও বেশি আতঙ্কিত হয়ে যায়। রাক্ষসদের ভয়ানক চিৎকার শুনে জেইড, ফাতিমা ও এলিস থেমে যায়। তখন ফাতিমা বলে সে বুঝতে পারছে ওই রাক্ষসরা কি বলছে। সে বয়েডকে বলে আমরা জেইড ও তাবিতার খুব কাছাকাছি চলে এসেছি। সে বয়েডকে তাড়াতাড়ি আসতে বলে আর বয়েড তার পিছে পিছে চলে যায়। আর এইসব দেখে এলিস অনেক অবাক হচ্ছিল। তখন জেড ওই ব্লকটা খোলার জন্য লাথি দিচ্ছিল। তখনই ফাতিমা, বয়েড ও এলিস সেখানে চলে আসে। বয়েড ও এলিস গিয়ে তাদেরকে সেখান থেকে বের করার জন্য পাথরের টুকরা দিয়ে ওই লাঠির উপর আঘাত করতে থাকে। তখন ফাতিমা ওই রাক্ষসদের চিৎকার শুনে বুঝতে পারে তারা খুব কাছাকাছি চলে এসেছে। এই জন্য সে বয়েড ও এলিসকে তাড়াতাড়ি কাজটি শেষ করতে বলে। যেহেতু খুব দ্রুত এখন করতে হবে তাই বয়েড তার গানটি বের করে এবং জেইড ও তাবিতাকে সেখান থেকে সরে যেতে বলে। তারপর গুলি করে দুইটি লাঠি সেখান থেকে ভেঙে ফেলে।
জেইড ও তাবিথা তাড়াতাড়ি বের হয়ে আসে। তখন ফাতিমা তাদেরকে জানায় ওই রাক্ষসরা তাদের খুব কাছে চলে এসেছে। আর এটা শুনে সবাই থমকে দাঁড়ায়। তারপর বলে, তোমরা জলদি এখান থেকে বের হয়ে যাও, আমি ততক্ষণ তাদেরকে আটকাবো। এলিস বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এটা তুমি কি বলছো? তখন ফাতিমা তাকে একটা ভয়ানক সত্য বলে, তুমি কি জানো আমি পূর্বের জন্মে কি ছিলাম? সেই মুহূর্তে রাক্ষসেরা তাদের সামনে চলে আসে আর ফাতিমা তাদের মতো একজন হয়ে যায়। আর এটা দেখে এলিস নিজেকে সামলাতে পারছিল না, সে ছুটে যাচ্ছিল ফাতিমার দিকে, কিন্তু বয়েড অনেক কষ্ট করে তাকে সেখান থেকে টেনে নিয়ে চলে যায়। এই দৃশ্যটা সত্যিই আমার হৃদয়ে আঘাত করেছে। এমন একটা দৃশ্য দেখতে হবে সেটা আমি কখনোই আশা করিনি। ফাতিমা বারবার ওই রাক্ষসদের সামনে চিৎকার করে তাদেরকে থামাচ্ছিল, এমনকি তাদেরকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছিল। আর এই সুযোগে বয়েড সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। এই সিরিজের একদম শেষ দৃশ্যে দেখা যায় সোফিয়া একটি ফারওয়ে ট্রির দিকে খুব খুশি মন নিয়ে হেঁটে যাচ্ছিল। তখনই তার সামনে ওই সাদা পোশাক পরা ছেলেটি বের হয়ে আসে। সোফিয়া তাকে ঠাট্টা করে বলে, তুমি কি নিজের দিকে একবার খেয়াল করে দেখেছো? তুমি আগের থেকে অনেক বড় হয়ে গেছো। ছেলেটি তাকে বলে, তারা ওই হাড়গুলো পেয়ে গেছে। সোফিয়া বলে, তাতে কি হয়েছে? ওই বটল ট্রি তো তারা ধ্বংস করে ফেলেছে। ছেলেটি বলে, এবার তুমি নিশ্চিত হেরে যাবে। সোফিয়া বলে, তোমার উপস্থিতি আমি সবসময় প্রশংসা করি, কারণ তুমি সবসময় মানুষদের ভালো পরামর্শ দিতে। তারপর ব্যাগ থেকে ওই ট্যালিসম্যান বের করে সোফিয়া বলে, দেখা যাক তারা কি করতে পারে। এই বলে সমস্ত ট্যালিসম্যান ফারওয়ে ট্রির ভিতরে ফেলে দেয়। আর ফ্রম সিরিজ অর্থাৎ নিশির ডাকের 4র্থ সিজন এখানেই শেষ হয়ে যায়। তো আমরা যতটুকু রিসার্চ করে জানতে পেরেছি, সামনে আর একটা সিজন আছে, আর সেটাই হবে এই ফ্রম সিরিজ অর্থাৎ নিশির ডাকের একদম ফাইনাল সিজন। তবে সেই সিজন আসতে আবার কি 2027 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে কিনা বা তার আগেই রিলিজ করবে কিনা সেই ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বরাবরের মতো আবার যদি আমরা সেই তথ্যগুলো পেয়ে যাই, তাহলে আমরা আপনাদেরকে আবার সেটা ফেসবুক অথবা ইউটিউব কমিউনিটি ট্যাবের মাধ্যমে পোস্ট করে জানিয়ে দেব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর একটা কথা বলতে চাই, এই সিজন 4 নিয়ে খুব শীঘ্রই আমি একটা লাইভ করব, আর সেই লাইভে আপনাদের এই সিজন 4 সম্পর্কে যত প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি আপনাদেরকে জানিয়ে দেব আমি কবে সেই লাইভটা করব। তার আগে আমি অবশ্যই আপনাদেরকে একটি পোস্ট করে জানিয়ে দেব, আর সেখানে আপনাদের যে প্রশ্নগুলো আছে সেটা আপনারা করতে থাকবেন। আর এই ভিডিও যখন আপলোড হবে ততক্ষণে চ্যানেলটি 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হতেও পারে, নাও হতে পারে, সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে। যদি কমপ্লিট না হয়ে থাকে তাহলে আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট 1 লক্ষ কমপ্লিট করে দিন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।